This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এক একজন নিজের নিজের মতো করে গোটা বিষয়টা দেখে ফেললেন এবং কেউ কেউ ওই তার মধ্যেই বললাম না বড়দের মধ্যে যে বাচ্চা সুলভ ব্যাপারটা থাকে সেটা পর্যন্ত সবাই দেখে ফেললেন। ওখানে দিলীপ ঘোষ তিনি কোথাও গিয়ে সঞ্জয় রায়ের সাথে তার সাদৃশ্য খুঁজে পেয়ে গেলেন, মানে যে যার মতো করে নিজের নিজের অ্যাঙ্গেলে দেখিয়েছেন। কিন্তু কুণাল ঘোষ নিজে যদি কিছু বলে দিতেন তাহলে ব্যাখ্যাটার একটা পরিষ্কার মানে বোঝা যেত, কিন্তু সেটা করলে তো রহস্য থাকতো না, তিনি তাই কিচ্ছু বলেননি। এবার যেহেতু করেননি বলেননি ফলে যার যা খুশি বলার অধিকার রয়েছে, কিন্তু যে কাদার তালগুলো কুণাল ঘোষের দিকেও ছোঁড়া হচ্ছে তার কয়েকটা ছিটে তো এদিক ওদিকও লাগছে। তৃণমূলের নেট সৈনিকরা সচরাচর কুণাল ঘোষ কিছু একটা পোস্ট করলেই সেটাকে রিপোস্ট করেন, প্রশংসায় ভরিয়ে দেন, কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তারা কিন্তু সযত্নে ছোঁয়াচে এড়িয়ে যাচ্ছেন। কুণাল ঘোষ কিন্তু তিথি নক্ষত্র হিসেব করে এই পোস্টটা দিয়েছেন, জানেন তো, কারণ সারদা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল 2014 সালের মে মাসে, আর কুণাল ঘোষ আত্মহত্যার চেষ্টা করেছিলেন নভেম্বরে। 2014 নভেম্বর, 2024 নভেম্বর, 10 বছর পূর্তি। তার মানে দল যদি কুণাল ঘোষের কাছে ব্যাখ্যা চায় তিনি তো ঘুরিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে কটাক্ষ করেছিলেন এটাই বলতেই পারেন তার বক্তব্য রাজ্যের বিরুদ্ধে নয়। কিন্তু আবার যদি দল বাদ দিয়ে অন্যরা তার বক্তব্যকে ব্যাখ্যা করতে যায়, মানে যে কমেন্টসগুলো তার ওই কমেন্ট বক্সে মণিমাণিক্যের মতো জমা হচ্ছে সেগুলো তো আবার অন্য কথা বলবে। কুণাল ঘোষ একটা হেয়ালি রেখে দিয়েছেন, আর সেই হেয়ালির থেকে 4-5 তল পার করে লোকজন মাথা চুলকেই চলেছে। কিন্তু সেখানে হেয়ালি নেই, সেখানে তো পুরো ব্যাপারটা সোজাসাপটা। কুণাল ঘোষ বললেন না কোন এজেন্সিকে কটাক্ষ করেছেন, কিন্তু ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবার তারা তো কোনো রকম হেয়ালি রাখেননি, তারা তো পরিষ্কার করে দিয়েছেন রাজ্য পুলিশের তদন্তের ওপর কোনো ভরসা নেই তাদের। অশোক সাউকে গুলি করে খুন করা হয়েছিল। এবার তার পরিবারের দাবি ঘটনায় অন্যতম অভিযুক্ত রাজ পাণ্ডেকে পুলিশ ধরছে না। এবার স্থানীয় সূত্রের খবর হচ্ছে রাজ পাণ্ডে ওই জগদ্দলের বিধায়ক সোমনাথ সেনের ঘনিষ্ঠ। এবার দেখুন এটারও একটা ব্যাখ্যা কিছুদিন আগে কুণাল ঘোষ দিচ্ছিলেন যে এখন 99% লোক কিন্তু তৃণমূল, ফলে ভালো কিছু হলেও তৃণমূল, খারাপ কিছু হলেও তৃণমূল। এই একটা ব্যাখ্যা যদি আপনি একবার বিশ্বাস করে নিতে পারেন তাহলে আর দেখুন এটা এস্টাবলিশ হয়ে গেলে আর পরবর্তী ক্ষেত্রে এটার মধ্যে অমুক তৃণমূলের, ওটা তো তৃণমূলের দায়, এ সমস্ত উঠবে না। লোকের কাছে একদম পরিষ্কার করে দেওয়া যাবে ব্যাখ্যাটা। এবার এই মৃতের পরিবার তাদের অভিযোগ হচ্ছে যে বারবার অভিযোগ করা সত্ত্বেও গ্রেফতার তো দূরের কথা, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি পুলিশ। বিধায়ক সোমনাথ শ্যামের অবশ্য দাবি যে রাজ পাণ্ডেকে ফাঁসানো হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ, কিন্তু ঘটনাস্থলে মজার ব্যাপার হচ্ছে এটাই, ঘটনাস্থলে ফরেনসিক টিম আজও যায়নি। আর নিহত ওই তৃণমূল নেতার পরিবার তারা আরেক ধাপে এগিয়ে এবার কি চাইছে জানেন? কেন্দ্রীয় এজেন্সি বললাম তো, এনআইএ তদন্ত চাইছে তারা। এক ভাই বলেছেন হাইকোর্টে যাবেন, আরেক ভাই বলেছেন রাজ্যপালের কাছে যাবেন। দেখুন তৃণমূল নেতা তার পরিবার শাসক দলের কারোর কাছে যাওয়ার কথা কিন্তু বলছেন না। ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়িতে বোমা পড়ার ঘটনার তদন্তে অতীতে এনআইএ এসছে, ফলে ভাটপাড়ার মানুষ এনআইএটা কী জিনিস সেটা কিন্তু খুব ভালো জানে, এবং তার মানে তাদের কাছে এনআইএর অবস্থানটা সিবিআই টিবিআইয়ের একটু ওপরে। কিন্তু রাজ্যের শাসক দল এতদিন ধরে তার মানে যেটা শেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা কিছুতেই তাদের কর্মীরা শিখছেন না। তৃণমূল নেতারা তো কত বলেন, বারবার বলেন আরে কেন্দ্রীয় এজেন্সি কিচ্ছু না, ওটা আসলে রাজনৈতিক প্রতিহিংসা পূরণের অস্ত্র, কেন্দ্রের দলদাস, তার থেকে রাজ্যের পুলিশ অনেক বেশি এফিসিয়েন্ট, অনেক বেশি দক্ষ। কিন্তু মজা কি জানেন, যখনই কোনো তৃণমূল কর্মীর বাড়িতে কোনো একটা বিপদ ঘটে তিনি শটান
কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চেয়ে বসেন। এবার এইগুলো যদি পরপর রাখে, দেখুন প্রত্যেকে বিপদে পড়েন, প্রত্যেকের একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়, তারপর তারা কেন্দ্রীয় এজেন্সি চান। এটা যেরকম ঘটনা, তেমনি এর মধ্যেও একটা অন্য জিনিস মনে পড়ার একটা তো জায়গা রয়েছে। হয়তো রসিকতার ছলে, কিন্তু করুণ রসিকতা। বলা হয় ময়রা কখনো নিজের দোকানের দই খায় না, কারণ সে জানে ওই দইয়ে কতটা ডালদা মেশানো হয়েছে। তৃণমূল কর্মীরাও কি জানেন রাজ্য পুলিশে ঠিক কি আছে, বা রাজ্য পুলিশ ঠিক কি করে, কেন করে? তাই কি মৃত তৃণমূল কর্মীর পরিবারই শটান এনআইএ চেয়ে বসেছে রাজ্য পুলিশের বদলে? আজকে 2-3 দিন হয়ে গেছে, মাত্র একজন ধরা পড়েছে। বাকি সব আমার কাছে ভিডিও আছে, ওরা স্করপিও দিয়ে 4 চাক্কা দিয়ে ঘুরছে, কিন্তু পুলিশ ধরছে না। কি কারণে ধরছে না তো আমি তো জানি, সবাই জানে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে, রিসেন্ট ঘটনাটা, এই দুষ্কৃতীরা কিছুদিন আগে 2022-এর কালী পুজোর আগের দিন রাজ পাণ্ডেকেও হত্যা করতে গেছিল। সেই গুলিটা মাথায় না লেগে কোনো রকমভাবে তার হাতে লাগে। তা যদি ঘনিষ্ঠই হতো রাজ পাণ্ডের, তাই তারা তাকে আক্রমণ করে গুলি করতে যেত না। রাজ পাণ্ডে কি এর সাথে যুক্ত আছে না নেই সরাসরি? কোনো রকমভাবেই আমি তো দেখতে পাচ্ছি না, শুধুমাত্র অর্জুন দেখতে পাচ্ছে এবং অর্জুনের যারা বাহিনী, যারা লোক, তারা দেখতে পাচ্ছে। সোমনাথ শ্যাম কি বলছে তার উত্তর আমি দেব না। রাজ পাণ্ডে মার্ডারের সঙ্গে যুক্ত আছে, তার বাড়ির লোক বলছে। এর আগে 2021 সালে মাস্টারমশাইয়ের ছেলে খুন হয়েছিল, ওই রাজ পাণ্ডে বম মেরেছিল, মাথা উড়ে গেছিল। সেই কেসেও রাজ পাণ্ডের নামে ফাইনাল রিপোর্ট লাগিয়ে দিয়েছিল এই থানা, এই জগদ্দল থানা। আমরা অমিত শাহজিকে অলরেডি চিঠি পাঠিয়েছি, আর হাইকোর্টেও দরখাস্ত হচ্ছে যাতে এনআইএ তদন্ত এটা হোক। সব যুক্ত আছে, পুলিশ সাপোর্ট করছে না তো হাইকোর্ট যাবো, এনআইএ করবো। এখনকার যে সাংসদ আছে উনি বললেন কি গুন্ডা রাজ শেষ করে দেব। ক্ষমতা নেই শেষ করা, একটাই লোক ছিল পুরো গুন্ডা রাজ শেষ করে দিত, করে দিল ছিল। সব ঘুরিয়ে বেড়াচ্ছে, পুলিশ হাত ধরেই বসে আছে। এখন এনআইএ, দেখুন আমি কারো নাম নেব না, আমি যাব রাজপাল কাছে, রাজপাল সে রিকোয়েস্ট করবো এই কেস দেখতে। এই কোনো ক্ষমতা নেই, আমি বুঝে গেছি। তো আমার বক্তব্য হলো, যদি ও বলছে তাহলে তো ওকে হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া দরকার আছে। কেন এই কেসে বম ইউজ হয়েছে, এই কেসে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, এই কেসে 3/4 অ্যাক্ট লেগেছে, তাহলে এই কেসটা কেন এনআইএ কাছে যাবে না? এটা যাওয়া উচিত। তৃণমূল নেতার পরিবারের দাবি তাদের এনআইএ চাই, আর বিজেপির প্রাক্তন সাংসদ তিনি বলছেন তিনি এ ব্যাপারে সাহায্য করবেন। রাজনীতি কি অদ্ভুত না? আরেকটা এরকম মনে হচ্ছে, এরকম ঘটনা ঘটলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। ঠিক যেভাবে অশোক সাউয়ের পরিবার এনআইএ চেয়েছেন বা কেন্দ্রীয় এজেন্সি চেয়েছেন, আরেকজন তৃণমূল নেতাও কি এবার ওরকমভাবেই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করে বসবেন? কারণ আজকেই তো সেই ঘটনাটা ঘটেছে। মরতে মরতে বেঁচেছেন তৃণমূল কাউন্সিলর আর 12 নম্বর বড়োর চেয়ারম্যান সুশান্ত ঘোষ। কসবায় নিজের বাড়ির সামনে বসেছিলেন, দুজনে বাইকে করে এসে পরপর গুলি চালিয়েছে। গুলি ফসকে সুশান্ত ঘোষের বাড়ির দরজায় লাগে। এবার বাইকে করে যে দুজন এসছিল তাদের তাড়া করে এলাকার বাসিন্দারা তাদের মধ্যে একজনকে ধরে ফেলতে পেরেছিল, অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। বন্দুকটা পড়ে রয়েছে সুশান্ত ঘোষের বাড়ির সামনে। ভাবুন, ভর সন্ধেবেলায় এই কলকাতায় জনবহুল রাস্তায় দুজনে এসে গুলি চালিয়ে চলে গেল। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কিছু? দুদিন আগেই তো এই গোষ্ঠীদ্বন্দ্বে হালতুতে পূজা মণ্ডপ ভাঙচুর হয়েছিল, লিপিকা মান্না আর সুশান্ত ঘোষের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দেখুন, যে কোনো কিছু ঘটনা ঘটলে তার পেছনের ঘটনা ধরেই টান পড়ে। সুতরাং এক্ষেত্রেও ওই ঘটনার খানিকটা রেশ খুঁজে পাবেন অনেকেই, ভাবতে চাইবেন এরকম। মূলত সেটাই কারণ, নাকি অন্য কিছু রয়েছে সেটাই এখন খুঁজে বার করার প্রয়োজন। কিন্তু সে খুঁজেটা কে বার করবে? ওই বললাম, কোথাও গিয়ে এবার সুশান্ত ঘোষও কি কেন্দ্রীয় এজেন্সি চেয়ে বসবেন নাকি? সাম্প্রতিককালে তৃণমূল নেতারা আক্রান্ত যারাই হচ্ছেন তারা তো এটাই করছেন। সন্দেহর কিছু নেই, এটা প্রফেশনাল লোক আমার যা মনে হচ্ছে। বাচ্চা ছেলে, পুরো নেশাগ্রস্ত অবস্থায়, এবং যে ধরনের অস্ত্র নিয়ে এসছে এটা
মানে প্রফেশনাল কেউ, বড় কেউ এর পিছনে আছে। দেখুন, কে কি বলবেন না বলবেন সেটা তো ভবিষ্যতের প্রশ্ন। কেউ বলে দিয়েছেন, অবশ্য অশোক সাহুয়ের পরিবার বলেই দিয়েছেন, কিন্তু যে যা খুশি বলুক, মুখ্যমন্ত্রী কিন্তু শিলিগুড়ির থেকে বুঝিয়ে দিয়েছেন রাজ্য পুলিশ কতটা যোগ্য। মহারাষ্ট্র, রাজস্থানে যারা ট্যাবের টাকা জালিয়াতি করেছেন তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু হাতে নাতে ধরেছে। সুতরাং প্রশাসন স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। এটা ওই ট্যাব প্রসঙ্গে বলেছেন, কিন্তু মনে হচ্ছে বার্তাটা না সব ক্ষেত্রের জন্য। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদ বাকি যা যা করার করবে, এবং ট্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। বাংলার কি কপাল দেখুন, যে রাজ্য পারে, যে রাজ্যের লোক পারে আমাদের পথে বসানোর ব্যবস্থা করে, আমাদের ঘরে শীত কাটে। এই তো দেখলেন 15টা জেলায় ট্যাব কেলেঙ্কারি ধরা পড়েছে, প্রায় 1300 পড়ুয়া ক্ষতিগ্রস্ত। দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি প্রতারণা হয়েছে। এবার এই দক্ষিণ 24 পরগনাতে কিন্তু ডায়মন্ড হারবার, আর তারপর আবার পূর্ব মেদিনীপুর, সেখানে তো আবার নন্দীগ্রাম। সব হটস্পটগুলো কোথাও গিয়ে অ্যাটাকড হয়েছে, জানেন তো। কলকাতা পুলিশের অবশ্য বিশেষ নজর পড়েছে আরেকটা হটস্পটে, বিকাশ ভবনে। বিকাশ ভবনটা না সেই নিয়োগ কেলেঙ্কারির সময় থেকেই বারবার এই পুলিশের নজরে বা সিবিআইয়ের নজরে। মানে এত হটস্পট আর হটেড স্পট, সব থেকে বেশি হট। দেখুন, শিক্ষা দপ্তরের অভ্যন্তরীণ তথ্য বলছে যে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এই সব তথ্যগুলো বদল করেছে হ্যাকাররা। পড়ুয়াদের নামগুলো ঠিক রেখেছে, কিন্তু স্রেফ অ্যাকাউন্ট নাম্বারটা বদলে দিয়েছে, নিজের নম্বর, ফলে টাকাগুলো সেখানে গিয়ে ঢুকেছে। কয়েকটা ক্ষেত্রে ওই যে সাইবার ক্যাফে থেকে স্কুলগুলো তথ্য আপলোড করেছিল, সেগুলোর থেকেও তথ্য লিক হয়েছে বলে সূত্রের খবর। এবার ভাবুন, রাফ অ্যান্ড টাফ প্রশাসন তো ক্ষতিগ্রস্ত ছাত্রদের কাছে টাকাটা পৌঁছে দেবে, কিন্তু চুরি যাওয়া টাকা, অ্যাকাউন্টগুলো আইডেন্টিফাই হয়েছে, কিন্তু সেগুলো তো দেখা যাচ্ছে কেউ বা কারা হয়তো ওই সামান্য কিছু কমিশনের জন্য ভাড়া দিয়েছিল। আসল লোকগুলো তারা কোথাও ওই পর্দার আড়ালেই থেকে যাবে না তো। এবার তা যদি হয় তাহলে কিন্তু ওই করদাতাদের 13 লক্ষ টাকা সেটা জলেই যাবে, যে টাকাটা তারা অলরেডি নিয়েছে। এবার সেরকম যদি হয়, বিরোধীরা নানা রকম ইঙ্গিত করার সুযোগ পেয়ে যান, তাই করছেন। এই টাকা তো জনগণের টাকা, ওনার তো পৈতৃক সম্পত্তি নয় যে উনি ওইভাবে চুরিও হতে দেবেন। চুরি কারা করলো, কাদের পকেটে ঢুকলো, সেই চোরেদের কাছ থেকে সেই টাকা রিকভারি হলো কিনা, এই সমস্ত বিষয় তো সবার আগে ঠিক করতে হবে। এর আগে আমফানের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছিল, টাকা চলে গেল, খোঁজ নিয়ে দেখা গেল সব টিএমসির লোকের অ্যাকাউন্টে গেছে। ট্যাবের টাকাও টিএমসির অ্যাকাউন্টে গেছে। কে শাস্তি পেয়েছে, কে সাজা পেয়েছে? যে দিয়েছে, যে নিয়েছে, কেউ সাজা পায় না। এখন সরকারি টাকা লুট করার জন্য এখানে, তাই সবাই মিলে ওখানে ভিড়েছেন গিয়ে, আর মারামারিও হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে, তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত। চুরি করবে বলেই টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছিল, পরিকল্পিত করে টাকা মারার জন্য, হ্যাকিং করে টাকা লুট করার জন্য এই পদ্ধতি তৈরি করা হয়েছিল। তাদের পিছনে বড় মাথা আছে, সরকারি প্রশাসনের মধ্যেই লুকিয়ে আছে, সরকারি দলের মধ্যে লুকিয়ে আছে, সরকারের মধ্যেই লুকিয়ে আছে। সরকারের যে কাজে টাকা ইনভলভমেন্ট আছে সেখানেই নামে বেনামে একজনের টাকা অন্যজন আত্মসাৎ করেছে, এক জায়গার টাকা অন্য জায়গায় গিয়েছে। আর এগুলো নেটওয়ার্ক, তৃণমূলের বড় বড় নেতাদের এত গাড়ি বাড়ি, সোনা দানা, তাহলে টাকা পাচার, কয়লা পাচার, গরু পাচারের মতো এই সমস্ত বিভিন্ন যোজনার টাকারও পাচার। ব্যাংক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার অর দ্য অফিসার্স আর ইনভলভ, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে শুট করার প্রভিশন নাই, তাদের গুলি করা উচিত ছিল। ওনার নিজের দলের লোকেরাই চুরি করেছে, নিশ্চয়ই বিরোধী গোষ্ঠীর লোকেরা ওনার জেলাতে চুরি করেছে, ওই জন্য উনি গুলি মারার নিদান দিয়েছেন। ওনার নিজের লোকেরা চুরি করলে বলতেন না, হবে না।